হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্রাভেলিং উইথ সানামি। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি একদম নতুন এক জার্নিতে। ঢাকা থেকে দিল্লি প্লেনে করে কিভাবে যাওয়া যায় পুরো এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। যারা প্রথমবার ফ্লাই করতে যাচ্ছ বা ইন্ডিয়া ট্রাভেল প্ল্যান করছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো চলো শুরু করা যাক। স্টেপ 1, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রথমে আমি চলে আসি ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি টার্মিনাল 1-এ গিয়েছিলাম এবং গেট নাম্বার 4 দিয়ে লাইনে দাঁড়াই। এখানে প্রথমে আপনার ডকুমেন্ট চেক করা হয়, তারপর ধীরে ধীরে ভিতরে ঢোকার প্রসেস শুরু হয়। ভিতরে ঢোকার সময় একটু সিরিয়াল মেনটেন করতে হয়, আর সব কিছু খুবই সিকিউরড। স্টেপ 2, চেক ইন অ্যান্ড বোর্ডিং পাস। ভেতরে ঢোকার পর প্রথম কাজ হচ্ছে চেক ইন। এখানে আপনাকে আপনার পাসপোর্ট এবং টিকিট দেখাতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে দেওয়া হবে আপনার বোর্ডিং পাস। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, যেই টাইমটা বোর্ডিং পাসে লেখা থাকে সেই টাইমটা অবশ্যই ফলো করতে হবে। বোর্ডিং পাস নেওয়ার সময় আপনার লাগেজটা যখন আপনি দিয়ে দিবেন, তখন লাগেজের সাথে একটা কাগজও দিবে আপনাকে। অবশ্যই কাগজটা আপনি সাথে রাখবেন, ওটা কখনোই হারাবেন না। এরপর আপনাদেরকে অবশ্যই ইমিগ্রেশন পার করতে হবে। স্টেপ 3, এয়ারপোর্ট ফ্যাসিলিটিস। চেক ইনের পর এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর একটা এরিয়া আছে। এখানে আছে বিভিন্ন ফুড কোর্ট, মানি এক্সচেঞ্জ আর ছোট শপিং সেন্টার। যারা বাইরের দেশের টাকা নিতে চাও তারা এখানে কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারো। স্টেপ 4, গেট অ্যান্ড সিকিউরিটি চেক। এরপর স্ক্রিনে দেখানো হবে তোমার ফ্লাইট কোন গেটে যাবে। গেট খোলা হলে সেখানে চলে যেতে হবে। এখানে আবার আরেকটা সিকিউরিটি চেক হয়, ব্যাগ চেক করা হয়, কখনো জুতা খুলতে হতে পারে, সব ইলেকট্রনিক জিনিস চেক করা হয়। সব কিছু ঠিক থাকলে এরপর আপনি চলে যাবেন ওয়েটিং রুমে। স্টেপ 5, বোর্ডিং অ্যান্ড ফ্লাইট। কিছু ক্ষেত্রে সরাসরি প্লেনে ওঠা যায় না, তখন একটা এয়ারপোর্ট বাস আসে যেটা আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যায়। আমি সেই বাসেই উঠেছিলাম। বাসটা একটু ভিড় হলেও এক্সাইটিং ছিল। তারপর আমরা চলে আসি প্লেনের সামনে। স্টেপ 6, ইনসাইড দ্য প্লেন এক্সপিরিয়েন্স। প্লেনে ওঠার পর আমি একটা উইন্ডো সিট পাই। এটা ছিল অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ফ্লাইট শুরু হওয়ার সময় প্লেন ধীরে ধীরে রানওয়ে দিয়ে এগোতে থাকে, তারপর হঠাৎ করে স্পিড বাড়ে, আর কিছুক্ষণের মধ্যে আমরা আকাশে উড়ে যাই। নিচে সব কিছু ছোট হয়ে যেতে থাকে, বাড়িঘর, রাস্তা, সব কিছু। আর উপরে শুধু সাদা মেঘ। সত্যি বলতে মেঘের উপরে ভাসার অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। এটা একবারে ম্যাজিক্যাল লাগছিল। ফ্লাইটের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল মেঘের ভিউটা। সাদা তুলোর মতো মেঘের মধ্যে দিয়ে উঠতে থাকা সত্যি অনেক শান্ত আর সুন্দর একটা অনুভূতি। এই সময়টা আমি অনেক উপভোগ করেছি। আমি ভ্রমণ করছিলাম বাংলাদেশ এয়ারলাইন্সে। তারা প্রথমে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। এটা খুব সম্ভবত একটা অ্যাপেল জুস ছিল। জুসটা ভালোই ছিল। আমি জুসটা খাচ্ছিলাম এবং বাইরে আকাশে যে মেঘের ভিউটা আছে, অসাধারণ ভিউটা এনজয় করছিলাম। এরপর আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে লাঞ্চ দেওয়া হয়। লাঞ্চে ছিল একটা পানি, তার সাথে ছিল কাটলারিস এবং কিছু ছোট ছোট প্যাকেট ছিল, টিস্যুস ছিল, এবং এখানে ছিল সালাদে ছিল শসা, গাজর, লেবু, আর একটা ছিল চকলেট পুডিং ডেজার্ট হিসেবে। ডেজার্টটা কেমন আমি আপনাদেরকে ট্রাই করে জানাবো। এরপর এই বড় বক্সটার মধ্যে আমাদের মেইন খাবার রয়েছে। এই বড় বক্সটা খুলে দেখলাম এর মধ্যে পোলা চাউল দিয়ে তৈরি ভাত রয়েছে, তার সাথে মুরগির মাংসের ভুনা রয়েছে এবং রয়েছে সবজি। খাবারের কোয়ান্টিটি তো ভালোই মনে হচ্ছে, এখন টেস্ট করে দেখা যাক খাবারগুলো কেমন। খাবারের টেস্ট বেশ ভালো ছিল। এখানে চিকেনের কোয়ান্টিটিও বেশ ভালো ছিল। এরপর আমি ট্রাই করি তাদের ডেজার্ট। এই ডেজার্টটা হচ্ছে চকলেট পুডিং। খুব সম্ভবত এটা কোকো পাউডার, দেন মিল্ক আর চিনি দিয়ে, সুগার দিয়ে আর আগার আগার পাউডার দিয়ে জেল আকারে তৈরি করা হয়েছে। এটাও খেতে বেশ ভালোই লেগেছে আমার কাছে। এখন চলেন আপনাদেরকে বাংলাদেশ এয়ারলাইন্সের বাথরুমটাকে দেখাই। সাধারণত এয়ারপ্লেনের বাথরুমগুলোকে ল্যাবরেটরি বলা হয়ে থাকে। সাধারণত এয়ারপ্লেনের বাথরুমগুলো খুব একটা বড় হয়ে থাকে না, ছোট হয়ে থাকে। এই বাথরুমের সামনে একটা মিরর রয়েছে। এয়ারপ্লেনের বাথরুম বা ল্যাবরেটরিতে সাধারণত একজন মানুষের দাঁড়ানোর মতো জায়গা থাকে, আর এখানে ওয়াশরুম শেষে আপনি পুশ বাটনে চাপ দিতে পারেন। পুশ বাটনটা চাপলে সাধারণত ফ্ল্যাশ হয়ে যায়, তবে খুব জোরে একটা আওয়াজ হয়। এই আওয়াজ দেখে আপনারা কখনো ভয় পেয়ে যাবেন না। এছাড়াও এখানে পানির জন্য দুটি বাটন রয়েছে। নীল রঙের বাটনে চাপ দিলে ঠান্ডা পানি, আর লাল রঙের বাটনে চাপ দিলে গরম পানি বের হয়। রয়েছে এখানে হ্যান্ড ওয়াশ, কিছু কাপস আর টিস্যুগুলো ব্যবহার করার পর অবশ্যই এখানে ফেলতে হবে। আমার প্লেনের পিছনের দিকে এই ল্যাবরেটরিটা ছিল। কিছুক্ষণ পর একজন এয়ার হোস্টেস এসে আপনাকে ফর্মটা দিয়ে যাবে
এই ফর্মের মধ্যে আপনাকে বেশ কিছু জিনিস পূরণ করতে হবে। আপনারা চাইলে ফর্মটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন। এই ফর্মের পিছনের দিকেও কিছু জিনিস রয়েছে, এগুলোও আপনাকে পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করার জন্য আপনাকে কিন্তু কোনো কলম দেওয়া হবে না, যার ফলে তো আপনাকে আগে থেকেই বাড়ি থেকে কলম নিয়ে আসতে হবে। আমি যেহেতু জানতাম একটা ফর্ম পূরণ করতে হবে, তাই আমি আমার ব্যাগে একটা কলম রেখে দিয়েছিলাম। এভাবেই ধীরে ধীরে আমাদের ফ্লাইট এগিয়ে চলে এবং আমরা পৌঁছে যাই দিল্লি এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছে অবশ্যই আপনি আপনার সিট বেল্টটা বেঁধে রাখবেন যতক্ষণ না পর্যন্ত প্লেনটা ফুললি থেমে যাচ্ছে। দিল্লি এয়ারপোর্টে নেমে অবশ্যই আপনাকে আগে ইমিগ্রেশন পার করতে হবে, তারপর ব্যাগেজ সেকশনে যেতে হবে। দিল্লি এয়ারপোর্টে নামার পর আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনার ব্যাগেজ সেকশনে যেতে হবে। ইমিগ্রেশনের জন্য আমি এখানে ভিসা অন অ্যারাইভাল নামে একটা লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম এবং এই লাইনে দাঁড়ানোর পর আপনার যখন বাড়ি আসবে তখন আপনি কিছু কোয়েশ্চেন আস্ক করা হবে। সব কোয়েশ্চেন ঠিকঠাক থাকলে দেন আপনি যেতে পারবেন আপনার ব্যাগেজ সেকশনে। এই ব্যাগেজ সেকশন থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাগটি নিয়ে নিতে পারবেন। এরপর আপনি ওখান থেকে সিম কিনে তারপর বাইরে বের হয়ে আসতে পারবেন। আমি যে হোটেলে স্টে করছিলাম ওখান থেকে আমি গাড়ি ঠিক করে রেখেছিলাম, সেই গাড়ি আমাকে নিতে এসেছিল। গাড়ি করে আমি আমার হোটেলের উদ্দেশ্যে চলে যাই। ঢাকা থেকে দিল্লি এই পুরো জার্নিটা ছিল একদম নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য। সো গাইস, এই ছিল ব্লগ ঢাকা টু দিল্লি ফ্লাইট এক্সপিরিয়েন্স। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। সি ইউ ইন নেক্সট ব্লগ।